স্টোরি উইথ ফাইভ পেতে হলে গল্পের স্বাদ ধরতে হবে স্টোরি উইথ ফাইভের হাত। আজ আমরা শুরু করতে চলেছি আমাদের ইউটিউব চ্যানেলের এপিসোড নাম্বার 2। আজকে আমরা এপিসোড 2তে রেখেছি একটি রহস্যের গল্প, সৈয়দ মুস্তফা সিরাজের লেখা ঘড়ি রহস্য। চলো শুরু করা যাক। কর্নেল নীলাদ্রি সরকারের প্রিয় পরিচালক ষষ্ঠীচরণের দুদিন থেকে সামান্য সর্দি জ্বর। পাড়ার ডাক্তার তারকবাবু তাকে দেখতে এসেছিলেন। প্রচুর আশ্বাস দিয়ে এবং লম্বা চওড়া প্রেসক্রিপশন লিখে তিনি আড্ডার মেজাজে বসলেন। দেশের হালচাল নিয়ে কিছুক্ষণ বকবক করে গেলেন। তারপর হঠাৎ মুচকি হেসে বললেন, আচ্ছা কর্নেল সাহেব, আপনি তো বিখ্যাত রহস্যবিদী। এই যাবৎ বিস্তর জটিল রহস্য ফাঁস করেছেন শুনেছি, কিন্তু কখনো কি এমন কোনো কেস আপনার হাতে এসেছে যার রহস্য ফাঁস করতে পারেননি? কর্নেল প্রেসক্রিপশনটা দেখছিলেন, বললেন, প্রশ্নটা আপনাকেও করা যায়? ডাক্তারবাবু একটু ভ্যাবাচাকা খেয়ে বললেন, কেন কেন? ডাক্তার হিসেবে আপনার সুনাম আছে, আপনি কি সব রোগীর সঠিক রোগ ধরতে পেরেছেন? ডাক্তারবাবু মাথা নেড়ে বললেন, কোনো ডাক্তারই এমন দাবি করতে পারেন না। কর্নেল প্রেসক্রিপশনটা ভাঁজ করে টেবিলে রাখলেন। তারপর ইজি চেয়ারে হেলান দিয়ে সাদা দাড়ি থেকে চুরুটের ছাই ছেড়ে বললেন, আমার ক্ষেত্রেও তাই। কিছু কিছু রহস্য ফাঁস করতে শেষ অবধি আমিও ব্যর্থ হয়েছি। তারকবাবু আগ্রহ দেখিয়ে বললেন, অন্তত তেমন একটা কেসের কথা বলুন, আমার জানতে ইচ্ছে করছে। কর্নেল চোখ বুজে চকচকে টাঁকে হাত বুলোতে শুরু করলেন। এবার আমার খুব আগ্রহ হলো, কারণ দীর্ঘকাল যাবৎ আমি ওর প্রায় ছায়াসঙ্গী। অসংখ্য জটিল রহস্য ওকে নিপুণ দক্ষতায় ফাঁস করতে দেখেছি। আমার পক্ষে বিশ্বাস করা কঠিন কোনো ক্ষেত্রে উনি ব্যর্থ হয়েছেন, তাই না বলে পারলাম না। আশ্চর্য, কখনো তো আপনাকে ব্যর্থ হতে দেখিনি। তাছাড়া এমন কোনো কিসের কথা বলেন উনি? জয়ন্ত, তুমি সৈদাবাদ রাজবাড়ির জরুয়া নেকলেস হারানোর ঘটনা ভুলে গেছো? মনে পড়ে গেলে বললাম, কিন্তু নেকলেস হারানো যত রহস্যময় হোক, কে ওটা চুরি করেছে? আপনি তো জানতে পেরেছিলেন। এখন চোর যদি নিপাত্তা হয়ে যায়, আপনার কি করার আছে? খড়ের গাদায় সূঁচ খোঁজার কাজটা পুলিশের। ডাক্তারবাবু অধীর আগ্রহে তাকিয়েছিলেন, বললেন, একটু ডিটেলসে বলুন কর্নেল সাহেব। রাজবাড়ির জড়োয়া নেকলেস যখন, তখন নিশ্চয়ই প্রচুর দামি। কিভাবে ওটা চুরি গিয়েছিল? কর্নেল বললেন, সেটাই একটা জটিল রহস্য। সেই রহস্য আমি ফাঁস করতে পারিনি। নেকলেসটা নামি রাজ পরিবারের সৌভাগ্য লক্ষ্মীর প্রতীক। পরিবারে নতুন বৌমা এলে জমকালো পার্টি দেওয়া হতো। পার্টিতে নতুন বৌমা নেকলেস পরে সিংহাসনে বসে থাকতেন। পার্টি শেষ হলে ওটা নিয়ে গিয়ে পাতাল ঘরে লক্ষ্মী প্রতিমার গলায় পরানো হতো। এটাই ছিল বংশানুক্রমের রীতি। সে রাত্রে পার্টি শেষ হতে প্রায় 12:30 বাজে। হঠাৎ দেখা গেল বৌমার গলায় নেকলেস নেই। ডাক্তারবাবু বললেন, জয়ন্তবাবু যে বলেছেন আপনি নেকলেস চোরকে চিনতে পেরেছিলেন? হ্যাঁ, কিছু সূত্র থেকে অনুমান করেছিলাম রাজবাড়ির জয়গোবিন্দ নামে এক কর্মচারী যেভাবেই হোক নেকলেস চুরি করেছে। সে একা থাকতো রাজবাড়ির একটা ঘরে, কিন্তু তার ঘরে শেষ রাত্রে হানা দিয়ে দেখা গেল তল্পি তল্পা গুছিয়ে সে উধাও হয়ে গেছে। তবে রহস্যটা থেকে গেল, জয়গোবিন্দ কখন কিভাবে নেকলেস চুরি করলো। হলঘরের পার্টিতে প্রচুর লোক ছিল, চোখ ধাঁধানো আলো ছিল। সবচেয়ে আশ্চর্য, নতুন বৌমাও টের পাননি কখন তার গলা থেকে নেকলেস উধাও হয়েছে। ডাক্তারবাবু ঘড়ি দেখে ব্যস্তভাবে উঠে দাঁড়ালেন। উঠি কর্নেল সাহেব, এতক্ষণে রোগীরা আমার মুন্ডুপাত করেছে। তারক ডাক্তার চলে যাওয়ার পর কর্নেল একটু হেসে বললেন, তারকবাবু ডাক্তার হিসেবে জনপ্রিয়, কিন্তু মশা মারতে কামান ডেকেছেন। এতে তো ষষ্ঠী ওষুধ খেতেই ভয় পায়, তাতে এত সব ক্যাপসুল, ট্যাবলেট, সিরাপ। তুমি একটু বসো জয়ন্ত, দেখি কাউকে দিয়ে ওষুধগুলো আনানো যায় নাকি। জয়ন্ত বলল, আমি এনে দিচ্ছি। এই সময় ডোরবেল বাজলো এবং ড্রয়িং রুমের দরজার পর্দার ফাঁকে অবাক হয়ে দেখলাম ষষ্ঠীচরণ গিয়ে দিব্যি দরজা খুলে দিল। তারপর প্রায় তাকে
ঠেলে সরিয়ে এক ভদ্রলোক শটাং এ ঘরে এসে ঢুকলেন। নমস্কার করে কাঁচুমাচু খেয়ে তিনি বললেন, কর্নেল সাহেবের মূল্যবান সময় নষ্ট করার জন্য দুঃখিত। দাদা বলে গেছেন টাইম ইজ মানি। তো কাগজে আপনার কীর্তিকলা পড়েছি, ছবিও দেখেছি, অনেক চেষ্টায় ঠিকানা জোগাড় করে ছুটে এসেছি। টাইম ইজ মানি। কিন্তু ওর কথার ওপর কর্নেল বললেন। আপনি বসুন, বলুন কি ব্যাপার। ভদ্রলোক সোফায় বসে রুমালে মুখ মুছে বললেন, সব কথা গুছিয়ে বলতে সময় লাগবে, কিন্তু ওই যে বললাম দাদা বলে গেছেন টাইম ইজ মানি। ইংরেজি প্রবাদ হলেও কথাটি সত্যি। ভদ্রলোক পাগল নয় তো? একটু বিরক্ত হয়ে বললাম, বারবার টাইম ইজ মানি বলছেন, অথচ নিজেই টাইম নষ্ট করছেন। ভদ্রলোক চটে গিয়ে বললেন, আমার কথা হচ্ছে কর্নেল সাহেবের সঙ্গে। কর্নেল হেসে ফেললেন। ঠিক, তবে উনি একজন সাংবাদিক, দৈনিক সত্যসেবিক পত্রিকার রিপোর্টার জয়ন্ত চৌধুরী। আপনি নিশ্চয়ই জানেন রিপোর্টাররা সব কিছুতে খবর খোঁজেন। ভদ্রলোক ঝটপট আমাকে নমস্কার করে বললেন, আপনি সেই বিখ্যাত সাংবাদিক জয়ন্ত চৌধুরী? এই খবরটা দয়া করে লিখুন, বজ্জাদের মুখোশ করে দেন। হ্যাঁ, এবার খবরটা সংক্ষেপে বলি, কারণ টাইম ইজ মানি। বলে উনি কর্নেলের দিকে ঘুরে বসলেন। আমার নাম প্রাণনাথ রায়, 27/3 নকডোর মিস্ত্রিনে একটা মেস বাড়িতে একখানা আলাদা ছোট্ট করে থাকি। চাকরি করি মতিলাল ট্রেডিং কোম্পানিতে। তো কিছুদিন থেকে একটি ভূতের ঘটনা লক্ষ্য করছি। ধরুন, টেবিলে যে পাঁজিখানা যেখানে রেখে বেরিয়েছিলাম, বাসায় ফিরে দেখি পাঁজিখানা সেখানে নেই। কিংবা ধরুন, যে শার্টটা হ্যাঙ্গারে যেভাবে ঝুলিয়ে রেখেছিলাম, ফিরে এসে দেখি সেটা সেইভাবে ঝুলানো নেই। একটা কাঠের ছোট্ট আলমারি আছে, তার তালা তেমনই আটকানো, অথচ ভিতরকার জিনিসপত্র এদিক ওদিক হয়ে আছে। রোজ বিকেলে চড়িয়াতে পার্কে বেড়াতে যাওয়ার অভ্যাস। কাল 6টা দেখি ব্র্যাকেটের যেখানে ঝুলিয়ে রেখেছিলাম সেখানে নেই। এরকম অসংখ্য ব্যাপার প্রতিদিন ঘটছে। আমি এর মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। চোর ঢুকলে তো সে কিছু চুরি করবে, কিন্তু এ পর্যন্ত কিছুই চুরি যায়নি। আমার সন্দেহ হয়েছিল কেউ বজ্জাতি করে আমাকে তাড়াতে চাইছে, কিন্তু গত রাত্রে হঠাৎ একটি শব্দে ঘুম ভেঙে যেতেই টেবিল বাতি জেলে দেখি কাঠের আলমারিটা নড়ছিল। হঠাৎ থেমেও গেল। আতঙ্কে সারা রাত্রি আর ঘুম হয়নি। তো টাইম ইজ মানি, আর দেরি করা চলে না। আপনার শরণাপন্ন না হয়ে উপায় ছিল না। কর্নেল চুপচাপ শুনছিলেন। এতক্ষণে বললেন, আপনার ঘরে কোনো দামি জিনিস আছে? না, যত সামান্য টাকা করি ব্যাংকে রাখি। এই রিস্ট ওয়াচটা যদি দামি বলেন, এরা প্রায় সারাক্ষণ আমার হাতেই বাঁধা থাকে। শুধু স্নানের সময় টেবিলে খুলে রেখে যায়, কিন্তু এটা চুরি হয়নি। আপনার দাদার নাম কি? আমার দাদার নাম ছিল হরনাথ রায়। তিনি বেঁচে আছেন? আগের না, এখন আমি মেস বাড়ির যে ঘরে থাকি, দাদা সেখানেই থাকতেন। বাউন্ডুলের ছন্নছাড়া প্রকৃতির মানুষ ছিলেন, বিয়ে করেননি। আমার সঙ্গে বহু বছর দাদার কোনো যোগাযোগ ছিল না। হঠাৎ 2 মাস আগে টেলিগ্রাম পেলাম হার্ট অ্যাটাক হয়ে দাদা হাসপাতালে আছে। সঙ্গে সঙ্গে ছুটে গেলাম কলকাতা। আপনি কোথায় ছিলেন তখন? সাহেবগঞ্জে। আমার কোম্পানির একটা ব্রাঞ্চ আছে সেখানে। আমাদের পৈতৃক বাড়িও আছে সেখানে। আমার ফ্যামিলি এখন সাহেবগঞ্জে আছে। তারপর কি হলো বলুন। হাসপাতালে দাদা তখন মরণাপন্ন। আমাকে চিনতে পেরে শুধু বললেন, পানু, টাইম ইজ মানি, কথাটা মনে রাখিস। ওই শেষ কথা। কথাটা একটা ইংরেজি প্রবচন। যাই হোক, তারপর দাদা শেষকৃত্য করে কোম্পানির হেড অফিসে গেলাম। আমার অনেক দিনের ইচ্ছে ছিল কলকাতায় বদলি হওয়ার। হেড অফিসে থাকলে অনেক সুযোগ সুবিধা, বুঝলেন তো? বুঝলাম। কোম্পানি তাহলে আপনাকে বদলি করলো? আগে দাদার সঙ্গে মেসের ম্যানেজার প্রভাতবাবুর বন্ধুত্ব ছিল, তাই দাদার ঘরটা আমাকে একই ভাড়ায় ছেড়ে দিলেন। ওই ঘরে তো আপনার দাদার জিনিসপত্র ছিল? ছিল একটা তক্তাপোষ, বিছানাপত্তর, চেয়ার টেবিল, একটা সুটকেস, ছোট্ট কাঠের আলমারি, এই সবই। আর কিছু? প্রাণনাথ বাবু একটু ভেবে নিয়ে বললেন, আর তেমন কিছু। ও হ্যাঁ, একটা প্রকাণ্ড দেওয়াল ঘড়ি। ঘড়িটা অচল। দাদা কেন এটা কিনেছিলেন, কেনই বা আর সারাননি, কে জানে। আমি বেঁচে দেবো ভেবেছিলাম, কিন্তু দাদার স্মৃতি। কর্নেল হাসলেন। হ্যাঁ, টাইম ইজ মানি। প্রাণনাথ বাবু সায় দেওয়ার ভঙ্গিতে বললেন, কথাটা দাদা বলেছিলেন, সেই থেকে কেন কে জানে কথাটা আমাকে ভূতের মতো পেয়ে বসেছে। আমাকেও। বলে কর্নেল চুরুট ধরালেন। একরাশ ধোঁয়া ছেড়ে ফের বললেন, আপনার ঘরের ভূতের ঘটনার কথা
কি ম্যানেজার প্রভাতবাবু কিংবা আর কাউকে বলেছেন? প্রভাতবাবুকে বলেছিলাম। উনি কি বলেছিলেন? উনি হেসে উড়িয়ে দিলেন, বললেন, আপনার দাদাও ঠিক একই কথা বলতেন। প্রাণনাথবাবু এবার চাপা গলায় বললেন, ওই মেস বাড়িতে যাওয়ার পরদিন মেসের একজন বোর্ডার ননীবাবু আমাকে বলেছিলেন ওই ঘরে নাকি ভূত আছে। বহু বছর আগে কে নাকি আত্মহত্যা করেছিল। ঠিক আছে, টাইম ইজ মানি। আমরা আজ বিকেলে 5টা নাগাদ আপনার বাসায় যাব, তবে আপনি যেন কথাটা গোপন রাখবেন। আমরা আপনার কোম্পানির অফিসার হিসেবে যাব। প্রাণনাথবাবু আশ্বস্ত হয়ে বেরিয়ে গেলেন। কর্নেল অভ্যেস মতো তাকে হাত বুলিয়ে বললেন, কি বুঝলে জয়ন্ত? ম্যানেজার ওকে তাড়াতে চাইছেন, কারণ নতুন ভাড়াতে ঢোকাতে পারলে বেশি ভাড়া এবং স্যালামিও পাবেন। তাড়াতে চাইলে হরণবাবুর মৃত্যুর পর ওকে একই ভাড়ায় থাকতে দিলেন কেন? তাহলে কোনো ভাড়াটিয়া, ধরুন সেই ননীবাবু ঘরটা পাওয়ার জন্য ওর পিছনে লেগেছেন। কর্নেল হাসলেন। টাইম ইজ মানি কথাটা গুরুত্বপূর্ণ ডার্লিং। বিরক্ত হয়ে বললাম, কথাটা দেখছি সত্যিই ভূতের মতো আপনাকে পেয়ে বসেছে। হ্যাঁ, ওটা আসলে ভূত। সেই ভূতের উপদ্রব ঘুরেছে প্রাণনাথ বাবুর ডেরায়। বলে কর্নেল উঠে দাঁড়ালেন। নিচের ফ্ল্যাটের লিন্ডার দাদা গুমসকে দিয়ে ষষ্ঠীর ওষুধগুলো আনিয়ে নি। তুমি বসো, দুজন আজ রান্না বান্না করবো, তারপর বিকেলে নকুর মিস্ত্রি রেনে যাব। দোতলা মেস বাড়িটা খুঁজে বের করতে অসুবিধে হয়নি। ঘিঞ্জি গলির বাঁকের মুখে একটা ছোট্ট পার্ক দেখা যাচ্ছিল। প্রাণনাথবাবু নিচে আমাদের জন্য অপেক্ষা করছিলেন। বাড়ির একতলায় দোকানপাট, দোতলায় মেস, শেষ প্রান্তে প্রাণনাথবাবুর ডেরা। তার লাগোয়া ম্যানেজারের ঘর। সেই ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় প্রাণনাথবাবু ম্যানেজার প্রভাতবাবুকে জানিয়ে গেলেন ওর কোম্পানির অফিসাররা ইম্পর্ট্যান্ট কাজে এসেছেন। প্রভাতবাবু চেয়ারে বসেই করজোরে নমস্কার করলেন। ভদ্রলোক রোগা এবং বেটে। তালা খুলে প্রাণনাথবাবু বললেন, আপনারা দয়া করে একটু বসুন, আমি চায়ের ব্যবস্থা করে আসি। টাইম ইজ মানি। বলে কর্নেল দেওয়াল ঘড়িটার দিকে এগিয়ে গেলেন। তারপর নিষ্পলক চোখে তাকিয়ে রইলেন। ঘড়ির কাঁটা 12:30 থেমে আছে। বললাম, একেই বলে 12টা বেজে যাওয়া। কর্নেল আমার রসিকতায় কান দিলেন না। একটা চেয়ার টেনে নিয়ে গিয়ে তার উপর উঠে আতস কাঁচ বের করলেন। একটু পরে বললেন, ডায়ালের কিছু কথা লেখা ছিল, ঘষে ফেলা হয়েছে, তবে ঘড়িটা বেরিতে এবং খুব দামি। হরনাথ কিংবা তার পূর্বপুরুষকে কেউ হয়তো উপহার দিয়েছিল। চেয়ার থেকে নেমে কর্নেল চেয়ারটা আগের জায়গায় রেখে আলমারিটার কাছে গেলেন। উঁকি মেরে পেছন দিকে দেখে আপন মনে বললেন, সত্যি এটা নাড়ানো হয়েছে। ডান দিকের দুটো পায়া ইঞ্চিটাক সরে এসেছে। কিভাবে বুঝেছেন? কোনো আসবাব অনেককাল এক জায়গায় রাখলে মেঝে তার ছাপ পড়ে, পায়া দুটো ছাপ থেকে সরে এসেছে। এই সময় প্রাণনাথবাবু ফিরে এলেন। তার হাতে চায়ের দুটো কাপ প্লেট। বললেন, আগে চা খেয়ে নিন আপনারা, তারপর সব দেখাচ্ছি। কর্নেল বললেন, আপনি এই আলমারিটা খুলুন। খুলছি। ওতে দাদা জামা কাপড় আর বইপত্র ছাড়া কিছুই নেই। প্রাণনাথবাবু কাঠের আলমারিটা খুলে দিলেন। কর্নেল আলমারির ভেতর যেন তল্লাশ শুরু করলেন। তল্লাশ শেষ হলে উনি চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, আপনার দাদা সেই সুটকেসটা দেখতে চাই। চামড়ার সুটকেসে কিছু জামা কাপড় আর একটা ফাইল পাওয়া গেল। ফাইলের কাগজপত্র দেখে কর্নেল বললেন, আপনার দাদা দেখছি শেয়ার মার্কেট ব্রোকার ছিলেন। তাই বুঝি। আমি কিন্তু দাদার কোনো কাগজপত্র এখনও খুঁটিয়ে দেখিনি। আপনি ম্যানেজার প্রভাতবাবুকে ডাকুন, ওর সঙ্গে দু একটা কথা বলতে চাই। প্রাণনাথবাবু অবাক হয়ে বললেন, ওকে ডাকা কি ঠিক হবে? আপনি ওকে ডাকুন। কর্নেলের কণ্ঠস্বরে দৃঢ়তা ছিল। প্রাণনাথবাবু বেরিয়ে গেলেন, কিন্তু বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রভাতবাবুর আবির্ভাব হলো। প্রাণনাথও ফিরে এলেন। আমার সন্দেহ হলো প্রভাতবাবু দরজার পাশেই হয়তো আড়ি পেতে দাঁড়িয়েছিলেন। কর্নেল বললেন, আসুন প্রভাতবাবু, আপনার সাথে কিছু কথা আছে। প্রভাতবাবু মিটমিট হেসে বললেন, আমি বুঝতে পেরেছি আপনারা লালবাজার থেকে এসেছেন।
তবে স্যার বড্ড দেরি করে এসেছেন। মরার আগে হরনাথ চোরাই জিনিস হাফিজ করে গেছে। কর্নেল বললেন, চোরাই জিনিস তার মানে? মানে আপনারা ভালোই জানেন। তবে স্যার আমি ওসব সাথে পাচে ছিলাম না। হরনাথ আমাকে বলতো বটে, খদ্দার দেখে দাও, সিকি ভাগ তোমার। আমি তাকে পাত্তা দেইনি। কিন্তু জিনিসটা কি? খুলে কিছু বলেনি হরনাথ। কাজেই জিনিসটা কি আমি জানি না। শুধু এতটুকু জানি জিনিসের দাম ছিল বড্ড বেশি। হরনাথ আভাস দিয়েছিল লাখের ওপর দাম। আমার মালিক ভদ্রলোক, যার ওই মেসবাড়ি, তিনি কোটিপতি লোক। হরনাথ গোপনে তার কাছেও গিয়েছিলেন, কিন্তু তিনি কিনতে সাহস পাননি। আমাকে বলেছিলেন ওই লোকটিকে তাড়াও, কিন্তু তাড়াবো কী করে? এই পাড়ার সব গুন্ডা বদমাস হরনাথের হাতে। প্রাণনাথ বাবু ক্ষুব্ধ হয়ে বললেন, এসব কি বলছেন প্রভাতদা? আমার দাদা? প্রভাতবাবু তাকে থামিয়ে দিয়ে বললেন, খাল কেটে কুমির এনেছি, এখন তুমি ঠেলা সামলাও। পানু, আমাকে ওসব ব্যাপারে জড়িও না। বলে উনি ঘর থেকে বেরিয়ে গেলেন। প্রাণনাথ ধপাস করে বিছানায় বসে বললেন, আমি তো কিছু বুঝতে পারছি না। আমার দাদা বাউন্ডারির ছন্ন ছাড়া ছিলেন বটে, কিন্তু ওকে চোর অপবাদ কেউ কুসবিন কালেও দেননি। আর দামি জিনিস ওর কাছে থাকবে, আমি ওর খোঁজ পাবো না। যদি বেঁচে দিয়েও থাকেন, সে টাকা গেল কোথায়? কর্নেল চুরুট ধরালেন। আমি বললাম, এবার মনে হচ্ছে আপনার ঘরে কেউ আপনার দাদার চোরাই জিনিসটা বিক্রির টাকা খুঁজতেই ঢোকে। প্রাণনাথ বাবু প্রায় আর্তনাদ করলেন। তেমন কিছু এ ঘরে নেই। কর্নেল ঘড়িটার দিকে তাকিয়েছিলেন। বললেন, আপনার দাদা বলেছিলেন টাইম ইজ মানি, তাই না? আগে হ্যাঁ, টাইমের সঙ্গে ঘড়ির সম্পর্ক আছে। আপনি ঘড়িটা সারাতে দিচ্ছেন না কেন? সারাতে অনেক টাকা লাগবে, অত টাকা পাবো কোথায়? আমি নিজের খরচে সারিয়ে দেব। আমার ধারণা ঘড়িটা চালু হলে আপনার ঘরে আর ভূতের উপদ্রব হবে না। ওই অচল ঘড়ি আপনার ঘরে ভূত ডেকে এনেছে। প্রাণনাথ বাবু ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলেন। কর্নেল চেয়ার টেনে নিয়ে দেওয়াল ঘড়ির তলায় গেলেন। চেয়ারে উঠে প্রকাণ্ড ঘড়িটা নামিয়ে আনলেন। বললেন, দিন সাতেক পরে আমার কাছ থেকে এটা ফেরত নিয়ে আসবেন। কোনো বড় কোম্পানিতে এটা সারাতে দেব। ইলিয়াড রোডে অ্যাপার্টমেন্টে ফিরে কর্নেল ঘড়িটা খুলতে শুরু করলেন। বললাম, সব ছেড়ে এই ঘড়ি নিয়ে পড়লেন কেন? কর্নেল হাসলেন। কারণ টাইম ইজ মানি। কর্নেল, আমার ভয় হচ্ছে এই অচল ঘড়ি আপনার মগজও অচল করে দিয়েছে। ডায়ালের কাজ খুলে আতস কাজ দিয়ে কি দেখতে দেখতে কর্নেল বললেন, এবার স্পষ্ট পড়া যাচ্ছে। প্রেজেন্টেড টু মি জয় গোবিন্দ রায় ফর হিজ সিনসিয়ার সার্ভিস অ্যান্ড হনেস্টি অন দ্য ওকেশন অফ কুমার বাহাদুর প্রমোদ নারায়ণ চৌধুরী 71st বার্থ অ্যানিভার্সারি। চমকে উঠলাম। কর্নেল, এটা তো তাহলে সৈদাবাদ রাজবাড়ির উপহার। এই উপহার হরনাথের হাতে গেল কি করে? ডার্লিং, হরনাথই জয় গোবিন্দ। হরনাথের সুটকেসের ভেতরে কয়েকটা নেম কার্ড খুঁজে পেয়েছি। এই দেখো, হরনাথের ভাঁড়ের রাজবাড়িতে কেয়ারটেকারের চাকরি জুটেছিল। বুঝেছি, কিন্তু জড়ুয়া নেকলেসটা গেল কোথায়? ভুলে যাচ্ছ জয়ন্ত? মৃত্যুর সময় হরনাথ বলেছিল, পানু, টাইম ইজ মানি। কথাটা মনে রাখিস। পানুবাবু সূত্রটা বুঝতে পারেননি। নেকলেস চুরি যায় রাত 12:30টায়। এই ঘড়ির কাঁটা তাই 12:30টায় রেখেছিল হরনাথ। আর নেকলেসটা... বলে কর্নেল টাইল খুলে ফেললেন এবং ভেতর থেকে একটা লাল ভেলভেট মোড়া প্যাকেট বের করলেন। প্যাকেট খুলতেই দেখা গেল ছলমলে হিরে মুক্ত বসানো সোনার ঝালর দেওয়া একটা চড়োয়া নেকলেস। কর্নেল মিটমিট হেসে ফের বললেন, টাইম ইজ মানি। তবে হরনাথ কীভাবে নেকলেসটা চুরি করেছিল এখন বুঝতে পারছি। এই দেখো, পিঠের দিকে নেকলেসটার ক্লিপ ঠিকভাবে আটানো নেই। সহজেই খোলা যায় কিংবা নিজে থেকেও খুলে পড়তে পারে। বিয়ের পার্টিতে নতুন বৌমা নিশ্চয়ই ঘুমে ঢুলেছিলেন। সেই সময় নেকলেস খসে পড়ে গিয়েছিল। কেয়ারটেকার উপহার সামগ্রীর দায়িত্বে ছিল, সেই সুযোগটা ছাড়েনি। ক্লিয়ার? সাই দিয়ে বললাম, অল ক্লিয়ার। টাইম ইজ মানি, এটাও ক্লিয়ার। ধন্যবাদ সম্পূর্ণ গল্পটি শোনার জন্য। আপনারা আমাদের পাশে থাকুন,
আমরা নতুন দিনে নতুন নতুন গল্প নিয়ে আসবো আপনাদের কাছে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।